সো আরমান ভাইয়া, আমার এই পাগলি বোনটিকে বিয়ে করে আপনি কি ফিল করছেন? সামির, একদম আমাকে পাগলি বলবি না। হই হই হই। আরমানের কথায় সবাই হই হই করে ওঠে। হেনা লজ্জা পেয়ে যায়। ওকে, তাহলে আমরা একটু ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। সামিরের কথায় সবাই সহমত পোষণ করে। সামির হঠাৎ চারদিকে চেয়ে দেখে আখি মিসিং। সাজিয়া কি কোথায়? ওকে তো অনেকক্ষণ দেখছি না। তাই তো। সাজি বেশ চিন্তায় পড়ে যায়। সেই খাওয়ার সময় আখিকে দেখেছিল, তারপর থেকে মেয়েটার আর পাত্তাই নেই। আচ্ছা, আমিও দেখছি কোথাও আছে। বলেই সাজি চলে যায়। কিয়ান অনেকক্ষণ ধরে উসকুস করছিল আখিকে দেখতে পাচ্ছে না সেই কথাটা বলবে বলে, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না আদতে কথাটা কিভাবে বলবে। ওদিকে কিয়ারা আশেপাশে তাকিয়ে ভাবতে থাকে, মেয়েটা আগেই চলে গেছে নাকি? সাত ভাইয়া তো একটু কাজে বাইরে গেছে, ভাইয়ের সাথে আবার যায়নি তো। ও গুড। এই মেয়ে যদি ভাইয়ের সাথে গিয়ে থাকে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ওই আখি আমার আসল রূপটা এবার দেখবে। আরমান ভাইয়া, একটা গান ধরেন তো। তোদের ভাই গান গাইতে পারে না? ভাইয়া, সত্যি আপনি গান গাইতে পারেন না? আরমানের কথায় সবাই হো হো করে হেসে ওঠে। ওয়াশরুমে গিয়ে আঁখি ঝরঝরিয়ে কেঁদে ফেলে। এই দুনিয়ার প্রতিটি যেন তার ভালোবাসা উঠে যায়। নিজেকে কেমন বোঝা বোঝা ঠেকে। সে ভাবতেই পারেনি তার আব্বু তার সাথে এমন ব্যবহার করবে। সে নিজের গালে হাত রাখে। ব্যথায় কুকড়ে ওঠে তার গাল। কেন আমার সাথে এমনটা করলে আব্বু? কেন আমার ভালোবাসা কেড়ে নিলে? কেন আমার যন্ত্রণা তোমার হৃদয় স্পর্শ করতে পারলো না? আমি কি তোমার মেয়ে নই? নাকি আমার ভালোবাসার কোনো অধিকার নেই? আমার থেকে তোমার অন্যকে কথা দেওয়ার মূল্যটা বেশি হয়ে গেল? আর আমার খুশি বুঝি কোনো দাম নেই তোমার কাছে? আমার খুশি বুঝি ঠুনকো? আঁখি বসা ছেড়ে ওঠার চেষ্টা করে কিন্তু পারে না। তার শরীর যেন অসাড় হয়ে আসে। মাথা ঘুরতে থাকে। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, বিয়ে আমাকে দিয়ে দেবে, কিন্তু আমার মন থেকে মিস্টার চৌধুরীকে তুমি সরাতে পারবে না আব্বু। আমি সারা জীবন ওনাকেই ভালোবেসে যাব। তাতে যদি পাপের বোঝা বইতে হয় তাই সই। আমি কি করে ওনার থেকে দূরে থাকবো? উনি তো আমায় ভালোবাসেন, সুযোগ পেলেই আমার কাছে চলে আসেন। তাহলে আমি নিজেকে কিভাবে সংযত করব? আর ওনাকেই বা কি করে আটকাবো? এতটা শাস্তি কেন দিচ্ছ আমায়? আমি কি দোষ করেছি? ভালোই তো বেসেছি। ফোপাতে ফোপাতে আঁখি হিচকি উঠে যায়। তখনই ওয়াশরুমের দরজায় টোকা পড়ে। আঁখি তাড়াতাড়ি নিজের চোখ মুছে কণ্ঠ একটু স্বাভাবিক করার চেষ্টা করে বলে, হ্যাঁ আপু, আমি খেলবো না আপু, তোরা খেল। স্বাদ নেই কথাটা শুনে আঁখি আর মানা করে না, রাজি হয়ে যায়। সাজি চলে যেতেই আঁখির চোখে মুখে ভালো করে পানি ছেটায়। আয়নার পানে তাকাতেই তার চোখ আবার ভরে আসে। ভাঙা কণ্ঠে সে আওড়ায়, আপনি আমার জীবনের এক বাঁধনহীন অনুভূতি ছিলেন মিস্টার চৌধুরী, যাকে আমি হৃদয়ের গহীনে অনেক যত্নে আগলে রেখেছিলাম। কিন্তু আজ থেকে আপনি মুক্ত, মুক্ত পাখি আপনি। ভালো থাকবেন, ভালো থাকবেন সবসময়, আর ভুলে যাবেন আমায়। আমি কারো ভালোবাসার যোগ্য নই, আপনারও না। আমার হৃদয়ে আপনার নামের যে পাখিটা ডানা ঝাপটাতো, সেটা আমার আব্বু মেরে ফেলার চেষ্টা করছে, শেষ করে দিতে চাইছে। তবুও আমার হৃদয় একটা কথাই বলে যাবে, আমি ভালোবাসি আপনাকে। এই আপনাকে পেতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ। মেয়ে হিসেবে ব্যর্থ, আমি একজন প্রেমিকা হিসেবে ব্যর্থ। বদ্ধ ওয়াশরুমে নিঃশ্বাসের গাঢ় শব্দ, সঙ্গে ফোপানোর আওয়াজ। তবে ধীরে ধীরে সেই আওয়াজ লঘু হয়। একটা সময় পর শান্ত হয়ে আসে। আখি নিজেকে শান্ত করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রওনা দেয় ড্রয়িং রুমে যাওয়ার উদ্দেশ্যে। আখিকে দেখে সামির বলে ওঠে, ওই তো, আমার জানেমনের জানেমন চলে এসেছে। সামিরের কথা শুনে সাজি কিছুটা লজ্জা পেয়ে যায়। তবে সামির যে সাদকে উদ্দেশ্য করে কথাটা বলেছে সেটা সাজি মোটেও টের পায় না। আখি সামিরের দিকে ফিরে একটা সৌজন্যমূলক হাসি দেয়। সামির ইশারায় আখিকে তার পাশে বসতে বলে, কারণ কিয়ান তার পাশে আখির জন্য জায়গা রেখেছিল। আর সামির কিছুতেই আখিকে কিয়ানের পাশে বসতে দেবে না। নইলে তার ভাইয়া এসে যদি দেখে আখি কিয়ানের পাশে বসেছে, তাহলে সামিরের আর রক্ষে থাকবে না। আরমান ভাইয়া, এই হচ্ছে আমার একমাত্র শালিকা ওরফে বোন আখি। আখি আরমানের দিকে ফিরে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, বিয়েটা করে এখন বেটার ফিল করছি।
আরমানের কথায় আবার সবাই হেসে বলে। অভিকের কথায় হাস্যোজ্জ্বল মুখে আরমান উত্তর দেয়। বাঁচবো আর কতদিন? এই তো সময়, একটু না হয় মজা করেই কাটালাম। সবাই আরমানের ব্যবহারে বেশ আপ্লুত হয়। অভিক তাড়া দেয় সবাইকে। সবাই অভিকের কথার সহমত পোষণ করে। কিয়ারা একটা কাচের বোতল জোগাড় করে আনে। বোতল ঘুরানোর দায়িত্ব দেয়া হয় অভিককে। অভিক বোতলটা হাতে নিয়ে একবার ঘুরিয়ে দেয়। বোতলের মুখ গিয়ে পড়ে অভিকার সামনে। সবাই হাততালি দিয়ে ওঠে। অভিকা মুখটা গোমরা করে নেয়। ইস, প্রথমে আমার দিকেই পড়তে হলো। ধুর, ভাল লাগে না, ছাই। কথাটা বেশ জোরেই বলে ওঠে তুই যে কি প্রশ্ন করবি কে জানে। ট্রুথ, তোর কাছে ডিয়া নেয়ার ভুলটা করি আমি? পাগল নাকি আমি? অভিক। অভিকের কথায় ঢোক গেলে অভিকা। সত্যিই তো, সে মেয়েটা ভুলভাল বুঝিয়েছে। তার ভাইয়ের সম্পর্ক তৈরি হওয়ার আগেই ভেঙে দিয়েছে। এখন সে কি করবে? সত্যিটা বলে দেবে নাকি বলবে না? কিন্তু খেলার নিয়ম অনুযায়ী সত্যিটা তো বলতেই হবে। অভিকা জোরপূর্বক হাসার চেষ্টা করে। সাফাই দেওয়ার সুরে বলে ওঠে। আসলে ভাইয়া হয়েছে কি, অভিকা হ্যাঁ সূচক মাথা নাড়ে। সবাই বিস্ময় সৃষ্টি নিক্ষেপ করে অভিকার দিকে। অভিক ক্ষিপ্ত নয়নে তাকায়, দাঁত কিরমির করে বলে। সামির অভিকের কান টেনে বলে। বাড়ি গেলে কি করবে? ওকে বকলে না ছোট আম্মু, সব বলে দিব। এ বয়সে প্রেমের ভূত মাথা থেকে নেমে যাবে। অভিক কাঁদো কাঁদো স্বরে বলে। এইসবে মন না দিয়ে একটু পড়াশোনা কর। জীবনে এস্টাবলিশ হয়ে গেলে মেয়ের লাইন পড়ে যাবে। সামিরের কথাটা অভিকের কাছে বেশ যুক্তিসঙ্গত লাগে। সে বিজ্ঞের ন্যায় মাথা নাড়ায়। বোতলটা নিয়ে অভিক আবার ঘোরাতে থাকে। বোতল ঘুরতে থাকে নিজের গতিতে। সবার নজর সেদিকেই সীমাবদ্ধ। কিয়ারা ক্রূর নজরে চেয়ে বলে। আখি, একবার শুধু তোমার দিকে বোতলটা আসুক, তোমার যে কি অবস্থা হবে সেটা তুমি নিজেও জানো না। তোমার জন্য আমি স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা করে রাখছি, যেখান থেকে না তুমি বেরোতে পারবে না সেটা গ্রহণ করতে পারবে। এবার ফিনিশ টুডে, আজকে আমি সব প্রমাণ করে ছাড়বো। অতঃপর বোতল ঘুরতে ঘুরতে কিয়ানের সামনে এসে দাঁড়ায়। সবাই ইয়াহু বলে লাফিয়ে ওঠে। কিয়ান ত্রুত বেছে নেয়। তাই অন্যরা প্রশ্ন করার আগে সামির বলে ওঠে সেই কিয়ানকে প্রশ্ন করবে। নইলে হয়তো অন্যরা এমন কিছু প্রশ্ন করে ফেললো তার উত্তর হিসাবে কিয়ান আখির নামটা এখানেই নিয়ে নিল। তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, একটু উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিস? সামিরের প্রশ্ন শুনে সবাই কেমন একটা দৃষ্টিতে তাকায় তার দিকে। অভিক রাগ দেখিয়ে বলে। আরে ভাই, রাগিস কেন? সবসময় এরকম প্রশ্ন করলে খেলার মাঝে কি সেই ভালোবাসা থাকে? মাঝে মাঝে এমনই একটু আলাদা প্রশ্ন করতে হয়। কি বলেন আরমান ভাইয়া? ঠিক বললাম তো? একদমই তাই। তবে কিয়ানের রাগ হয় সামিরের প্রতি। সে জানে সামির ইচ্ছা করেই এমন একটা প্রশ্ন করেছে। অন্য কেউ হলে ঠিক জিজ্ঞাসা করত তার ভালোবাসার কোনো মানুষ আছে কিনা, আর সে ঠিক তখন আখির নামটা বলে দিত। সাদা সামির মিলে যে তার পথের কাটা হচ্ছে সেটা সে খুব ভালো করেই বুঝতে পারছে। কি হলো কিয়ান, বল। তুই জানিস না বুঝি? একসাথেই তো পড়তাম আমরা। আরে সে ভুলে গিয়েছি, এখন প্রশ্ন করেছি উত্তর দে। কিয়ান নিজের ফোনটা বার করে গ্যালারি ঘাঁটতে থাকে। অতঃপর অনেক খুঁজে মার্কশিট খুঁজে পায়। সকলের সামনে দেখাতেই সবার অবাক হয়ে যায়। ওয়াও কিয়ান, তুমি তো বেশ ভালোই নম্বর পেয়েছিলে। কিয়ান ধীর শব্দে উত্তর দেয়। হুম। অতঃপর অভিক আবার ঘুরিয়ে দেয় বোতল। বোতল গিয়ে পড়ে হেনার সামনে। আরমান সেদিকে মুচকি হেসে তাকিয়ে বলে। আমি কি আমার সহধর্মিণীকে প্রশ্ন করতে পারি? হেনা কিছুটা লজ্জা পেয়ে মাথা নাড়ায়। তাহলে বলো, ট্রুথ নাকি ডেয়ার? ট্রুথ। বেশ। আরমান কিছুটা ভেবে প্রশ্ন করে। আচ্ছা, তোমার কাছে ভালোবাসা মানে কি? আরমানের প্রশ্নটা সবার বেশ পছন্দ হয়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে হেনা কি বলবে সেটা ভেবে। হেনা একটু শ্বাস নিয়ে বলতে থাকে। আমার কাছে ভালোবাসা মানে অনুভূতি। সেই মানুষটার জন্য সম্মান, শ্রদ্ধা আর আনন্দের
আনন্দিত হওয়া, তার দুঃখে নিজের সাথে ভাগ করে নেওয়া ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং কখনো কখনো তার খুশির জন্য দূরে সরে আসা। হেনার কথার মাঝে সামির তাকে থামিয়ে দেয়। আখি হেনার কথা বেশ মনোযোগ দিয়ে শুনছিল, প্রতিটি কথা মেলাতে চাইছে তার জীবনের সাথে। কি হলো, থামিয়ে দিলি যে? তুই বললি কখনো কখনো তার খুশির জন্য দূরে সরে আসতে হয়। যদি জানতে পারিস তোকে পাওয়ার মাঝেই তার শোক, তাহলেই কি তাকে ছেড়ে দিবি? সামিরের কথায় আখি বেশ কৌতূহলের নজরে তাকায় তার দিকে। সবার প্রশ্নটা বেশ ভালো লাগে। হেনা মুচকি হেসে বলে, অন্যরা কি করতো আমি জানি না, তবে তার খুশি পাইয়ে দেওয়ার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়ে যেতাম। হেনার কথাটা যেন আখির বুকে গিয়ে বিঁধে। সামির আর চোখে আখির পানে তাকায়, বোঝার চেষ্টা করে তার ব্যাকুলতা। তবে তাকে প্রেমিক হিসাবে পাওয়ার আগে বর হিসাবে পেয়ে গেছি। হেনার কথায় আরমান মুচকি হাসে। সবাই খেলায় মন দেয়, তবে আখির মন আর সেদিকে থাকে না। বেখেয়ালে আবার ধরা দিতে চায় সাতকে। একে একে সবার সামনে বোতল থামতে থাকে। শেষে বাকি থাকে অভিক, কিয়ারা আর আখি। সবাই ট্রুথ বেছে নিয়েছে, কিন্তু এবার যার দিকে বোতল ঘুরবে তাকে ডিয়ার বেছে নিতে হবে, এটাই নিয়ম। কিয়ারার কথায় সবাই সহমত পোষণ করে। অভিক মনে মনে হেসে বলেই দুষ্ট এক হাসি দেয় অভিক। অতঃপর বোতল ঘোলাতে থাকে। কিন্তু ভাগ্য বুঝি আজ কিয়ারার সহায়, তাই তো বোতলের মুখ গিয়ে থামে আখির সামনে। সেটা দেখে কিয়ারার ঠোঁটের কোণায় শয়তানি হাসি ফুটে ওঠে। মনে মনে বলে, এটাই তো চেয়েছিলাম আমি। এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আর সত্যি মুখোমুখি তোমাকে হতেই হবে। আজ আমি সত্যিটা জেনে ছাড়বো, আগে আমি ডিয়ার দেব। আপুকে আমি ডিয়ার দিই কি আর আপু? তুমি ভাবিকে তুই ভাবিকে প্রশ্ন করিসনি? অভিকা, করেছিস তো? তাহলে চুপ করে থাক। তাহলে আখি, তোমার ছোট্ট একটা কাগজ তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা করতে পারলে তো ভালোই, নইলে শাস্তি পেতে হবে। শাস্তি অবশ্য রেডি করে আছে, মানে সবার জন্য রেডি করা ছিল। এখন তুমি যেটা মনে করে নেবে। কি করতে হবে আমায়? এখন তুমি যেটা মেনে নেবে, বেশি কিছু না। একটু পরেই সাত ভাইয়া ফিরবে। আমাদের সবার সামনে ভাইয়াকে তোমায় জড়িয়ে ধরতে হবে। ও টানা 1 মিনিট জড়িয়ে ধরতে হবে। উফ। কিয়ারার কথায় সবার চক্ষু ছানা বড়া হয়ে যায়। কিয়ান রেগে যায় খুব। এটা কি ধরনের অসভ্যতামি কিয়ারা? বাড়ির সবাই দেখলে কি ভাববে? আর ইউ ম্যাড? ভাইয়া রিল্যাক্স, বাড়ির কেউ এখন নিচে আসবে না। আর তাছাড়া গেম ইজ গেম, সেটা সবাইকে মানতে হবে। না, আখি কিছু বলবে না। তুই কি পাগল? জানিস না সাদ ভাই কেমন? নিজের সাথে হওয়া ঘটনা ভুলে গেছিস? হেনার কথা শুনে কিয়ারার চোয়াল শক্ত হয়ে যায়। তার মনে পড়ে যায় সেদিনের ঘটনা। সেদিন সাতকে জড়িয়ে ধরার জন্য তাকে চড় মেরেছিল। কিয়ারার গালটা যেন ব্যথায় টন টন করে ওঠে, যেন চড়টা সদ্য মারা হয়েছে। আখি অবাক হয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় হেনার দিকে। ভাবে কি ঘটনা ঘটেছিল কিয়ারার সাথে, তাও আবার মিস্টার চৌধুরীকে নিয়ে। আখির প্রতি অভিকের এই দরদ কিয়ারার যেন পছন্দ হয় না, তবে সে নিজের সিদ্ধান্তে অনড়। আখিকে এটা করতে হবে মানে করতেই হবে, নইলে শাস্তি। আমি এমনটা করব না কিয়ারা, আমি সেকেন্ড অপশন বেছে নেব। কথাটা শুনে যেন কিয়ারার হাসি পায়। বেশ, আমি এক্ষুনি আসছি। বলেই কিয়ারা উঠে যায়, একটা বড় ড্রাম নিয়ে আসে। ড্রামটাই চাকা লাগানো, তাই তার আনতে অসুবিধা হয় না। কিয়ারা ড্রাম এনে আখিকে উদ্দেশ্য করে বলে, এতে পানি আছে আখি, এই পানি তোমাকে গোসল করতে হবে, তাও আমাদের মেয়েদের সামনে। আখি এক ঝটকায় রাজি হয়ে যায়। সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। তবে সামির উঠে ড্রামের ডাঁড়া খুলতেই তার নাকে ভটকা এক গন্ধ লাগে। একে একে গন্ধটা ছড়িয়ে পড়ে সারা ড্রয়িং রুমে। সবাই নিজেদের নাক চেপে ধরে। সামির এবার চেঁচিয়ে উঠে বলে, এটা কি এনেছিস তুই? এই পানিতে আখি গোসল করবে? এটা খোলা, নাকি খেলার নামে তুই ওকে অত্যাচার করতে চাইছিস? এটা তো সবার জন্যই ছিল ভাইয়া, তুমি এত রিয়েক্ট করছো কেন? আখি গিয়ে পানিটায় নজর দেয়। গন্ধে তার গা গুলিয়ে আসে।
তবুও সাতকে জড়িয়ে ধরার থেকে এটাই বেটার মনে হয় তার কাছে। সে জানে সাত তাকে ভালোবাসে, তাই অত্যন্ত জড়িয়ে ধরে তার অনুভূতি আর বাড়াতে চায় না, আর না নিজের অনুভূতিকে বাড়াতে চায়। আমি এতেই গোসল করব। আখির কথায় সবাই হতবম্বের মতো তাকায় তার দিকে। কিয়ারের মুখে যেন হাসি ফুটে ওঠে। সে ভাবে, আখি ভাইয়াকে জড়িয়ে ধরতে চাইছে না মানে তাদের মাঝে কিছু নেই। আমি সবটা ভুল ভাবছিলাম, নইলে কেউ এই পানিতে গোসল করতে চাইছে? সি। আখি, তুই পাগল হয়ে গিয়েছিস? এই নোংরা পানিতে গোসল করলে তোর শরীর বাঁচবে আর ইনফেকশন হয়ে যাবে। কিছু হবে না আপু। অভিক ঠিক বলিস আখি, তুমি এটাই করো। ভাইয়াকে বোঝানোর দায়িত্ব আমাদের। আপনাদের ভাইয়াকে কেন বোঝাতে হবে? আমার কোনো মান সম্মান নেই? আমি কেন ওনাকে জড়িয়ে ধরতে যাব? আখির কথায় সবাই বাকরুদ্ধ হয়। কি বলবে এর উত্তরে? সবাই তো সাধের কথাটাই ভাবছিল। সত্যিই তো, কেউ তো আখির দিকটা একবারও ভেবে দেখেনি। স্বামীর শান্ত চোখে তাকায়, ভাবে, তাহলে কি আখি সত্যি ভাইয়াকে ভালোবাসো না? তাহলে আমার ভাইয়া কি হবে? ভাইয়া তাকে বড্ড ভালোবাসে। আমার ভাইয়া তাহলে কি কষ্ট পাবে? না না, এটা হতে পারে না। আমার ভাইয়া ঠিক আখিকে মানিয়ে নেবে, এটা আমার বিশ্বাস। তবুও সবটা বিচার করে ঠিক হয় আখি কিয়ারা দেওয়া কথাই মেনে নেবে। সাদকে জড়িয়ে ধরবে সবার সামনে। সকলে সোফায় বসে অপেক্ষা করতে থাকে সাদের জন্য। আখির দৃষ্টি ফ্লোরের পানে। সাজি তার হাত ধরে বসে আছে, সান্ত্বনা দিচ্ছে চোখের ইশারায়। অভিক, অভিকা, হেনা সবাই ভয়ে তটস্থ হয়ে বসে আছে। তবে সামির বেশ খোশ মেজাজে আছে। সে জানে তার ভাইয়া কিচ্ছু বলবে না, পারলে তো আখিকে সারা দিন কোলে নিয়েই বসে থাকবে। সামির বিড়বিড়িয়ে বলে, উফ ভাইয়া, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, তোমার জন্য খুব বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আখি মনকে শান্ত করে। আপনার বুকে মাথা রেখে আজীবন কাটাবো ভেবেছিলাম। নিজের দুঃখে আপনার শার্ট ভেজাতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আর হওয়ার নয়। তাই শেষবারের মতো আপনার থেকে দূরে সরে যাওয়ার আগে এটাকেই পুরস্কার হিসেবে মেনে নিলাম আমি। আখির ভাবনার মাঝে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে সাদ। শরীর তার ঘামে ভিজে জবজবে হয়ে আছে। মুখে রক্তিম বর্ণ ধারণ করেছে। অভিব্যক্তি তার গম্ভীর। হয়তো কারো সাথে ঝামেলা করে ফিরেছে। মিস্টার চৌধুরী দাঁড়ান। সাদ সোজা দোতলায় যেতে চেয়েছিল। তার একটু ফ্রেশ হওয়া দরকার। মন মেজাজ এমনিতেই খারাপ তার, কিন্তু আখির মিষ্টি ডাকে মুহূর্তেই যেন সে শান্ত হয়ে যায়। তবে তার ভাবনার মাঝে আখি তাকে ছুটে এসে জড়িয়ে ধরে। তাল সামলাতে না পেরে পেছনে কিছুটা পিছিয়ে যায়। হতবম্ব হয়ে মুহূর্তেই তার দুনিয়া থেমে যায় কিছু পলকের জন্য। অশান্ত মন চলতে থাকা ঝড় যেন আরো বেড়ে যায়। হৃদকম্পিত হতে থাকে প্রবল বেগে। ভালোবাসার ঘূর্ণিঝড়ের দাপটে তার হৃদয় দোলা দেয় অবিরাম। তবে সে অবাক হয় আখির এমন একটা কাজে। তার উপর ড্রয়িং রুমে সকলে উপস্থিত, তবে সে আখিকে নিজের থেকে সরায় না, আর না নিজে জড়িয়ে ধরে। সে চাইছে আখি এভাবেই থাকুক, এভাবেই কেটে যাক তাদের পুরোটা জীবন। স্বামীর একদমে খেলার কথাটা সাদকে বলে। মাঝে অবশ্য চোখ টিপ দিতে ভোলে না। মিনিট পার হতেই আখি সাদকে ছেড়ে দেয়। তবে সাদ তার হাত ধরে উপরে নিয়ে যেতে যেতে বলে, আমাকে জড়িয়ে ধরেছ, শাস্তি তো তোমাকে পেতেই হবে। আপনি বিশ্বাস করুন, এটা খেলার একটা অংশ ছিল। আমার কোনো দোষ নেই মিস্টার চৌধুরী। কিন্তু কে শোনে কার কথা? সাদ তাকে টানতে টানতে একটা রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। নিচে সবাই কত বোঝানোর চেষ্টা করে, কত অনুরোধ করে, কিন্তু কারোর কথা তার কান বেদ করে ভিতরে প্রবেশ করে না। স্বামী নিশ্চিন্তে মনে সোফায় বসে পড়ে। তুই বসে পড়েছিস, ভাইয়া আখিকে নিয়ে গেল। এবার যদি কিয়ারার মতো ওকে মারে তখন কি হবে? কেয়ারার মতো মানে এসব তুই কি বলছো হিনা আপু? হেনা কিছু বলতে যাবে তার আগে কিয়ারা তার দিকে গরম চোখে তাকায়। তবে হেনা থেমে থাকে না। কিয়ারা একবার ভাইয়াকে জড়িয়ে ধরেছিল। ভাইয়া তাকে খুব জোর একটা চড় মেরেছিল। কি বলছো আপু? সামির, এই সামির, তাড়াতাড়ি যাও। ভাইয়া যদি আখিকেও মারে? তোমরা বসো, আমি দেখছি। স্বামীর নাচ চাইতেও ওপরে উঠে যায়। বাকিরা আসতে চাইলেও কাউকে সে যেতে বারণ করে। তাদের রোম্যান্স অন্য কেন কেউ ঢুকবে।
দরজা কেন বন্ধ করলেন? সাদ আখির একদম সামনে গিয়ে দাঁড়ায়। আখির হাত দুদিকে খেলিয়ে শক্ত হাতে জড়িয়ে ধরে তাকে, মুখ ডুবিয়ে দেয় গলায়। আখি শক খাওয়ার মতো কেঁপে ওঠে, নিঃশ্বাসের গতি ভারী হয়, হাত পা সব যেন অসাড় হয়ে যায়। সে সাদকে সরিয়ে দিতে চেয়েও দিতে পারে না, মৃত ব্যক্তির মতো দাঁড়িয়ে থাকে। আমাকে জড়িয়ে ধরার ইচ্ছে হচ্ছিল বলতেই পারতে। এইভাবে খেলার ছলে জড়িয়ে ধরার কি মানে? আখি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ওটা শুধু একটা গেম ছিল। তোমার কাছে গেম, কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ উপহার। ছেড়ে দিন আমায়, ভুল করেছি আমি আপনাকে জড়িয়ে ধরে, মাফ করবেন, এবার ছাড়ুন আমায়। আখি মুচড়ামুচড়ি করতে থাকে। সাদ তাকে ছাড়ে না, বরং আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নিজের মাঝে। সাদের এহেন ছোঁয়ায় অনুভূতির জোয়ারে ভেসে যায় আখি। মন পবনে হাজির হয় হাজার নাম জানা প্রজাপতি, উঠতে থাকে ডানা মেলে। তুমি আমার সমস্ত অশান্তির এক তুমুল প্রশান্তি। তোমাকে পেলে এই জীবন ধন্য। আমার হয়ে যাও না আখি। আখি এবার শরীরে জোর লাগিয়ে সাদকে ঠেলে দেয়। সাদ আখিকে ছেড়ে দেয়। আখির রাগে যেন ফুঁসতে থাকে। হাউ ডিয়ার ইউ টু টাচ মি লাইক দ্যাট? তুমি তো তুমি। আর কখনো ছোবেন না আমায়। আই হেট ইউ। শুনেছেন আপনি? ঘৃণা করি আমি আপনাকে। কদিন একটু ভালো করে কথা বলেছি, কি ভালোবেসে ফেললেন? ভালোবাসে কি অতই সস্তা? বিক্রি হয় বাজারে। আখি, তবুও সাদের নরম কণ্ঠ। তবে আখি তাকে ঘৃণা করে। কথাটা শুনে কোথাও যেন বুকে চিনচিনে ব্যথা অনুভব করে। শান্তভাবে কথা বলে কি প্রমাণ করতে চাইছেন? খুব ভালোবাসেন আপনি আমাকে, কেয়ার করেন আমার জন্য। আমার ভালোবাসা প্রমাণ করার দরকার নেই। আমি জানি আমি তোমাকে ভালোবাসি। এটা আমার নিজের কাছে নিজের বিশ্বাস। আখি যেন দুর্বল হয়ে পড়ে সাধের বাক্যে। তবুও আজ তাকে কঠোর হতেই হবে, অপমান করতে হবে সাদকে। তবেই সে আখির জীবন থেকে সরে যাবে, ঘৃণা করবে আখিকে। আর আখি এটাই চায়। নিজের বিশ্বাস তাহলে নিজের কাছেই রাখুন। আমি ভালোবাসি না আপনাকে, আর না কোনোদিন বাসবো। আপনার মতো ছেলেদের প্রতি শুধুমাত্র করুণা হতে পারে, ভালোবাসা যায় না। কথাটা বলার সঙ্গে সঙ্গে আখি কেঁদে ফেলে। চাইলেও নিজেকে সামলে উঠতে পারে না। করুণা হয়? তাহলে ওই চোখে পানি কেন? করুণাই যদি হবে, তাহলে আমাকে কথা শোনাতে গিয়ে কাঁদছো কেন? আখি নিজেকে কিছুটা সামলে নেয়, খুব কষ্টে শান্ত করে বোঝানোর সুরে বলে, আপনি ফুপির ছেলে কি না, তাই কঠিন বাক্য আওড়াতেও কষ্ট হয়। আমার সামনে আর কোনোদিনও আসবেন আপনি। আপনার শুধু ওই মুখটাই আমি আর দেখতে চাই না। আখির কথাটা যেন সাদের বুকে গিয়ে ধাক্কা খায়। কিন্তু আখির এই কান্নারত মুখ সবকিছুকেই উলট পালট করে দেয়। আমি তোমার সামনে না আসলে বুঝি খুব খুশি হবে? হব তো। আপনি আমার সামনে না আসলে এই পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তিটা হব আমি। বেশ, তোমার সুখের জন্য তাই হোক। তুমি মুক্ত। যাও, চলে যাও। তবু কেতো না। সামির ওদের রুমের সামনে না গিয়ে নিচে চলে আসে, মিথ্যে বলে, আমি ভাইয়াকে বলে দিয়েছি আখিকে ভাইয়া কিচ্ছু বলবে না। তাহলে আখি কোথায়? এক্ষুনি আসবে। কথাটা বলতে দেরি, অথচ আখির কাঁদতে কাঁদতে নিচে আসতে দেরি হয় না। আখি দৌড়ে এসে সোজা বাইরে চলে যায়। উপস্থিত সবাই আখির কান্না ভরা মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সামির নিজেও কিছুটা অবাক হয়। সে উপরে তাকায়, সাদকে দেখতে পায় না, হয়তো রুমে আছে। কিন্তু তবে সাধের কাছ থেকে আখির কেঁদে ফেরার তো কোনো কারণ নেই। তাহলে উপরে কি হয়েছিল? ভাইয়া কি সত্যি ওকে বকেছে? কিন্তু সেটা কি করে হয়? ভাইয়া তো আখিকে ভালোবাসে। সামির দোটানায় ভোগে। এক্ষুনি না তুমি বলেছিলে ভাইয়াকে বুঝিয়ে বলেছো, তাহলে কেমন করে বুঝিয়েছো? আখি কাঁদছে কেন? আমিও তো সেটাই বুঝতে পারছি না সাজি। এক কাজ করো, তুমি আখিকে দেখো, আমি দেখি ভাইয়ার সাথে কথা বলে আসি। বলেই সামির ছুটে যায় দোতলায়। সাজি ছোটে আখির কাছে। সকলে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কিয়ারা মনে মনে বিশ্বজয়ের হাসি দিয়ে বলে, বেশ হয়েছে, এটাই তোমার জন্য পাওনা ছিল আঁকি। আজ আমি খুব খুশি। আরও খুশি হয়েছি এটা ভেবে যে সাদ ভাইয়া তোমাকে ভালোবাসে না। বাঁচলে কখনো তোমাকে কষ্ট দিত না। কারণ ভাইয়া যাদের ভালোবাসে নিজের জীবন দিয়ে আগলে রাখে। আর মনের মানুষ হলে তো তাকে মাথায় করে রাখবে, সামান্য অশ্রুকণা বাইরে বেরোতে দেবে না। কিন্তু তোমাকে দেখে খুব খারাপ লাগছে। বেচারি, আমার সন্দেহের শিকার হয়ে তোমাকে কত কিছুই না সইতে হচ্ছে।
বাইরে গিয়ে আখি শব্দ করে কেঁদে দেয়। বুকের ভেতর অজস্র যন্ত্রণা হতে থাকে, মনে হয় কেউ যেন পাথর চাপিয়ে দিয়েছে। আমায় মাফ করে দেবেন, মাফ করে দেবেন আমায়। আমি আপনাকে ওসব বলতে চাইনি। আপনাকে বলার প্রতিটা কথা যে আমার বুকের তীরে ফলার মতো বিঁধেছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে আমায়। কিন্তু আমি অসহায়, আমার কিচ্ছু করার নেই। আমার ভালোবাসার দাম যে নেই আব্বুর কাছে, নেই। তিনি সব পথ বন্ধ করে দিয়েছেন। যে আশায় আলোটুকু দেখেছিলাম আমি, সেটাও শেষ হয়ে গেছে। সব শেষ, সব। আখি দাঁড়া, আখি। সাজির ডাকে আখির চোখ মুছে নেয়। সাজি ছুটে আসে বোনের কাছে। আখির অশ্রুসিক্ত নয়নের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকায় সাজি। আখির গালে হাত রেখে বলে, কাঁদছিস কেন আখি? ভাইয়া কি বলেছে তোকে? উনি আমাকে কিছু বলেনি আপু। আমাকে তোর পাগল মনে হয়? বলিনি যখন, তখন কাঁদছিস কেন? আসলে এমনভাবে কাউকে জড়িয়ে ধরলে লজ্জা তো লাগবে তার, বুঝি। আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আপু। আখির কথায় সাজি কিছুটা স্বস্তি পায়। আলতো হেসে বলে, এই ব্যাপার, এতে এত কান্না। দরকার হলে আমি ভাইয়ের সাথে কথা বলবো। এখন ভেতরে চল, সবাই তোর জন্য চিন্তা করছে। ভেতরে না গেলে হয় না আপু, আমি বাড়ি যেতে চাই। বাড়ি পরে যাবি, এখন চল। বলেই সাজি আখিকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। আখি যেতেই সাত বেডে বসে পড়ে। মনের মধ্যে তার তুমুল ঝড় বয়ে যায়। আখির কথাগুলো বারবার তার কানে প্রতিফলিত হতে থাকে, সঙ্গে হৃদয়ে আঘাত হানে তার অশ্রুসিক্ত নয়নজোড়া। সাত চিন্তায় পড়ে যায়। আখির এই কদিনের ব্যবহার তার কাছে অন্যরকম মনে হয়। আখি তাকে এড়িয়ে যেতে চায়, অথচ তার ভেতরকার কষ্ট তার চোখে স্পষ্ট ফুটে ওঠে, যা সাত সহজেই ক্যাপচার করে নেয়। ভাইয়া, সামিরের ডাকে সাত ভাবনা থেকে বেরিয়ে আসে। বল। আখি কাঁদতে কাঁদতে কেন চলে গেল? সাত চুপ করে থাকে। সামিরের কথাটা যেন বারবার সে আওড়ায়। ভাইয়া, কি হয়েছে তোমার? তোমার চোখ মন অমন লাগছে কেন? সামির সাথে পায়ের কাছে হাঁটু মুড়ে বসে। কি হয়েছে ভাইয়া? শি হেট মি আ লট। ও আমার মুখটাও দেখতে চায় না। কি বলছো ভাইয়া? এটা আখি তোমাকে বলেছে? সাত মাথা নাড়ে। সামির কি বলবে ভেবে পায় না, আবার বলতে শুরু করে। কিন্তু ও আমাকে ভালোবাসে। ভালোবাসলে এভাবে কেন বলবে? সাত কেমন শান্ত নজরে তাকায় সামিরের দিকে। সামির কিছুটা থতমত খেয়ে বলে, না মানে তুমি তো ভালো জানবে, কিন্তু ভালোবাসলে এমনভাবে কেউ বলতে পারে? কোনো একটা কারণ তো আছেই। আখি ভালো নেই সামির, ভালো নেই সে। অনেক কষ্টে আছে আমার আখি, কিন্তু আমি বুঝে উঠতে পারছি না ওর কি হয়েছে। আমি ওকে পড়তে অক্ষম হয়ে যাচ্ছি। নিজের প্রতি কেমন একটা রাগ হচ্ছে আমার। কষ্ট পেও না ভাইয়া, হয়তো এমন কিছু ঘটেছে যেটা সে কাউকে বলতে পারছে না, তোমাকেও না। আখি এখনো কাঁদছে? জানি না, সাজিকে ওকে সামলাতে বলেছি। ও তো বাড়ির বাইরে চলে গিয়েছে। ওকে, তুই ওদিকটায় দেখ। তুমি যে জন্য গিয়েছিলে তার কি হলো ভাইয়া? হয়নি সেটা। কি বলছো ভাইয়া? হয়নি মানে? তাহলে তো আমি সামলে নেব, তুই যা। আখিকে সামলা, আমি সামনে গেলে আবার রেগে যাবে। সামির আর কিছু না বলে নিচে চলে আসে। দেখে আখি বসে আছে, বাকিরা তাকে ঘিরে নানান কথা বলছে। আখিকে এভাবে দেখে কিছুটা হলেও স্বস্তি পায় সে। সেও যোগ দেয় সবার সাথে। পুরনো সব ভুলে সবাই আবার আড্ডায় মন দেয়, কিন্তু আখির মন বসে না। এখন এখান থেকে চলে যেতে পারলেই বুঝি তার ভালো লাগতো। এই আখি, একটা গান গাতো। সাজির কথায় আখি তার দিকে তড়িৎ গতিতে তাকায়। আমি ওসব পারবো না। সবাই আখিকে জোর করতে থাকে। আখির বড্ড রাগ হয় সাজির প্রতি। এসে এদিকে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, আর এখন নাকি গান শোনাতে হবে। কিন্তু অজ্ঞতা উপায় না পেয়ে সে সুর তুলে গাইতে থাকে। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। আখির গানের শব্দে সাদ রুমের বাইরে বেরিয়ে আসে। আখি সবার অগোচরে নিজের চোখের পানি মোছে, গানের মাঝেই নিজের ব্যথাকে প্রকাশ করতে চায়। আর কোনো উপায় নেই মিস্টার চৌধুরী, আর সত্যিই কোনো উপায় নেই আপনার কাছে ফিরে যাওয়ার। একা আমি আজ, একা এক পথের সঙ্গী, আর আমার দুঃখগুলো একান্তই আমার।
আপনাকে আমার দুঃখের ভিড়ে এনে আর কষ্ট দিতে চাই না আমি। গান শেষ হতে হতেই তার চোখ দিয়ে আবার নোনা পানি গড়িয়ে পড়ে। আখি আলতো হাতে তা মুছে নেয়। সবাই যেন প্রশংসা করতে ভুলে যায়। আখির ব্যথাতুর নয়ন দেখে বোঝে সাতকে জড়িয়ে ধরায় হয়তো কষ্ট পেয়েছে, কারণ সবাই তাকে এটা করতে বাধ্য করেছিল। নইলে যে আখিকে এই নোংরা পানিতে গোসল করতে হতো। কিন্তু আখির মনের হদিস যে কেউ রাখে না। আখির নজর দোতলার দিকে যেতেই দেখে সাত তার দিকে অপলক তাকিয়ে আছে। তার নিজের মনেই প্রশ্ন জাগে। আচ্ছা মিস্টার চৌধুরী, আমি যদি ফয়জল ভাইয়াকে বিয়ে করি আপনার রিয়াকশন কেমন হবে? আপনি কি খুব কষ্ট পাবেন, নাকি সময়ের নিরিখে ভুলে যাবেন আমায়? সত্যি কি মনে থাকবে আমাকে, নাকি অভিমানে আমার মুখটা আবার দেখতে চাইবেন না? অবশ্য আপনাকে যা বললাম আজ, মনে হয় না আপনি আমাকে আর কাছে ডাকবেন। ভালোই হয়েছে জানেন তো, আপনি ভালো থাকুন, এতেই আমার সুখ। আপনি এখানে এত রাতে আমার ঘরে কেন, আর কিভাবে এলেন? তোমাকে বেশি দিন আর কষ্ট পেতে হবে না আখি। শুধু একবার আমি জানতে পারি তোমার কষ্টের কারণ, তারপর সাত বাকিটা দেখবে। এভাবে কেঁদো না পাখি, একদম কেঁদো না। কখনো কখনো তাকিয়ে থাকাটাই ভালোবাসার সবচেয়ে গভীর উপাখ্যান, যেখানে শব্দ নয়, দৃষ্টি বোঝায় হৃদয়ের অনুভূতি, ভালোবাসার গভীরতা। তোমার চোখে আমি নিজেকে খুঁজে পেয়েছি, আর সে আমি নিজেকে তোমার চোখে কখনোই হারাতে দেব না, কখনো না। খান ভিলা, নিশুতি রাত্রি। ঘড়ির কাঁটা টুংটাং শব্দে জানান দিচ্ছে সময়টা রাত 2টো। আখি কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার খেয়ালই নেই। কাল হেনাদের বাড়ি থেকে ফিরে আসার পর থেকে সে যেন আরো কাহিল হয়ে পড়েছে। বিধ্বস্ত মন আরো খারাপ হয়েছে। চোখের নিচে কালি পড়ে গেছে। চেহারা সেই উজ্জ্বল জৌরস হারিয়েছে। আখির ঘুমের মাঝে কেউ খান বাড়ির থেকে একটু দূরে গাড়ি থামায়। গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে একজন সুদর্শন যুবক। পরনে তার ফর্মাল ড্রেস, হয়তো কোথাও যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছে। সে নেমে ধীর পায়ে খান বাড়ির সামনে আসে। বাইরে থেকে বোঝার চেষ্টা করে আখির রুম কোনটা। সে পেছনের পাঁচিল বেয়ে টপকে ভেতরে আসে। পাইপ বেয়ে উপরে চলে যায় দোতলার একটা ব্যালকনিতে। ব্যালকনিতে বেশ অনেক ধরনের ফুল গাছ ও সাকুলেন্ট বসানো। সে দেখেই বুঝে গেছে এটা আখির রুম। তাই আর কার বিলম্ব না করে সে ব্যালকনির দরজায় টোকা মারে। কিন্তু ভাগ্য হয়তো আজ তার সহায়, তাই তো দরজাটা খোলা পেয়ে যায়। সে রুমে প্রবেশ করতেই দেখে একটি সুন্দরী রমণী সারা বিছানা জুড়ে যার সৌন্দর্য ছড়িয়ে রেখেছে। চুলগুলো পিঠ ঠেকিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিছুটা আখির চোখে মুখেও এসে পড়েছে। সে ধীরে বেশ বিরক্ত হয় চুলগুলোর প্রতি। ধীর পায়ে আখির কাছে এসে একটা আঙুল দিয়ে চুলগুলো সরিয়ে দেয়, গুজে দেয় কানের পাশে। আখি কিছুটা নড়ে চড়ে ঠিকভাবে শোয়। ডিম লাইটের আলোয় আখির সম্পূর্ণ মুখ যুবকটির নজরে আসে। সঙ্গে সঙ্গে তার বুকটা ধক করে ওঠে। প্রেয়সীর এহেন মলিন চেহারা তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে, টুকরো টুকরো করে ভেঙে দেয়। যে আখির গালে হাত দিয়ে বলে, তোমার কষ্ট লাঘব করতে গিয়ে কি আরো বেশি কষ্ট দিয়ে ফেললাম? অজান্তে কোনো ভুল করে ফেললাম হোয়াইট স্নো? করলে আমাকে বলো, সাজা দাও, কিন্তু এইভাবে নিজেকে কষ্ট দিও না। আখি কি শুনলো সাধের কথা? হয়তো না, সে তো গভীর ঘুমে আচ্ছন্ন। সাত কিছুক্ষণ আখির মাথায় হাত বুলিয়ে দেয়, অতঃপর তার কপালে ভালোবাসার ছোট্ট পরশ আঁকে। কপালে সিক্ত ছোঁয়া পেতে আখির ঘুম পাতলা হয়ে যায়। এমনিতেও তার ঘুম করা, ডেকেও তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজকাল রাতে তার ঘুম হয় না। ভালোবাসার যন্ত্রণা মস্তিষ্কে বিপুলভাবে তাণ্ডব চালায়, যার দরুন ঘুম তার কপালে স্থায়ী হয় না। সাত সরে আসতেই আখি চোখ মেলে। ঘুম ঘুম চোখে সামনে কোনো অপবায় দেখে চিৎকার করে ওঠে। তবে সাত সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে। আখি শব্দ করতে করতে মোচড়ামুচড়ি করতে থাকে। আখি, আমি সাদ, রিল্যাক্স। সাধের কণ্ঠস্বর শুনে আখির বুকে যেন প্রাণ ফিরে আসে। এতক্ষণ সে অন্য ভয় ছিল, ভেবেছিল কোনো মানুষ হয়তো তার ক্ষতি করতে এসেছে। আমি মুখ থেকে হাত সরাচ্ছি, একদম চেঁচাবে না, ওকে? আখি বিজ্ঞান ন্যায় মাথা নাড়ায়। সাদ মুখের সামনে থেকে হাত সরাতেই সে জোরে জোরে শ্বাস নেয়। ঘুম তার ছুটে গেছে। ড্রিম লাইটের আলোয় সহজেই সে সাদের মুখটা দেখতে পায়। এতক্ষণের ভয় কেটে মন শান্ত হয়। তবে সেখানে উদ্ভব হয় নানান প্রশ্ন। এত প্রশ্ন একসাথে না করে একটু ভালো তো বাসতে পারো।
সাদের কথায় আখি চুপ হয়ে যায়। তার প্রশ্নের উত্তরে সাদ এমন একটা কথা বলবে সেটা সে ভাবেই নেই। এই গম্ভীর ছেলেটার আজকাল যে কি হয়েছে সেটা আখি বুঝেই উঠতে পারে না। এটা আমার প্রশ্নের উত্তর ছিল না। তুমিও তো আমার অনেক প্রশ্নের জবাব দাও না। তোমাকে যদি এখন জিজ্ঞেস করি কি হয়েছে তোমার, কেঁদে কেঁদে শরীরের এই হাল কেন করছো, সেটা কি আমাকে বলবে? আমার কিছুই হয়নি। কিছু না হই এই অবস্থা, কিছু হলে তো তোমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। ওসব কথা রেখে বলুন তো এখানে কেন এসেছেন? বলবো না। বেশ, তাহলে চলে যান এখান থেকে। আব্বু দেখলে খারাপ ভাববে। ভাবুক, হু কেয়ার্স। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। করলে করেছি। আপনি জানতো। সত্যি চলে যাব? সাধের কেমন কোমল কণ্ঠস্বর। আখির বুকটা মোচড় দিয়ে ওঠে। সে কি করে সাদকে বোঝাবে, কি করে বলবে যে তার উপস্থিতি আখিকে শান্তি দেয়, ভাসিয়ে নিয়ে যায় আনন্দের জোয়ারে। ইচ্ছা করে সারা দিন সাদকে সামনে বসিয়ে রাখতে, তার মুখের দিকে তাকিয়ে নিজের সব কষ্ট ভুলে যেতে, তার চোখে ভেসে যেতে, তাকে দেখে মুগ্ধ হতে। কিন্তু চাইলেও তো সেটা আর সম্ভব না। আখির বুকটা কেঁপে ওঠে। যে হৃদয়ে সাধের স্থান, যে অস্তিত্বে স্বাদ মিশে আছে, সেখানে অন্য কেউ দখলদারি চালাবে ভেবেই তার কষ্ট হচ্ছে। চোখ ফেটে বার হতে চাইছে অশ্রুকণা। বলো, চলে যাব? আখি না চাইতেও বলে, যান। ঠিক আছে, চলে যাচ্ছি। বলেই সাত উঠে দাঁড়ায়। সব একটা পা এগোতেই আখি ডেকে ওঠে। শুনুন। আখির ডাকে সাদের পা সঙ্গে সঙ্গে থেমে যায়। সে আখির পানে ফিরে প্রশ্ন করে, দেখছো যে প্রেম প্রেম পাচ্ছে বুঝি? সাদের প্রশ্নের উত্তরে আখি কিচ্ছু বলে না, বরঞ্চ নিজে যে প্রশ্নের জন্য সাদকে দাঁড়াতে বলেছে সেই প্রশ্নটাই করে। আপনি কি কোথাও যাচ্ছেন নাকি গিয়েছিলেন? যাচ্ছি নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের কথা শুনে আখি তড়িঘড়ি বিছানা ছেড়ে নামে, গিয়ে দাঁড়ায় সাদের সামনে। নিউ ইয়র্ক যাচ্ছেন? কবে ফিরবেন? আখির কণ্ঠে স্পষ্ট ব্যাকুলতা। সাদ হয়তো বোঝে আজকাল আখির কষ্ট, দুঃখ, ব্যাকুলতা সবকিছুই তার চোখে সহজেই ধরা দেয়। শুধু কষ্টের কারণটাই তার অজানা। না ফিরলেই তো তুমি খুশি হবে, হবে তো? আখি সঙ্গে সঙ্গে নিজের চোখ নামিয়ে নেয়। অভিমানের সুরে সাদকে বলতে চায়, আপনি তো বলেন আপনি খুব সহজেই আমার চোখের ভাষা পড়ে নেন, বুঝে নেন আমাকে। তাহলে এটা কেন বুঝতে পারছেন না যে আমি ভালো নেই? আপনাকে ছাড়া একটুও ভালো নেই আমি। আপনি দূরে গেলে আমার মোটেও ভালো লাগবে না। এটা কেন বোঝেন না আপনি? আর কিছু বলবে? সাধের কণ্ঠে আখির ধ্যান ভাঙে। না চাইতেও বলে, না, সাবধানে যাবেন। বলেই আখি নিজের মাথা নামিয়ে নেয়। সাদ কিছুক্ষণ আখির পানে তাকিয়ে থেকে হঠাৎ করেই তার কোমর চেপে নিজের দিকে টেনে আনে। আখি কেঁপে ওঠে, এমনটা করে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, কি করছেন? সাদ আখির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ছোট্ট করে চুমু এঁকে দেয় তার দুই গালে। সাদের এমন সিক্ত ভালোবাসায় আখির যায় যায় অবস্থা। তার শরীরের কম্পন দ্বিগুণ হয়। নিজের বাক স্বাধীনতা হারায়। নজর ফেলায় আশেপাশে। লজ্জায় দুগাল রক্তিম বর্ণ ধারণ করে। আমার ভালোবাসায় রাঙিয়ে দিয়ে গেলাম, আমার প্রিয়তমার অধিকার দিয়ে গেলাম, তুমি আমার সেটার প্রমাণ দিয়ে গেলাম। আখি কেঁদে ওঠে। সাদ আখির অস্ত্রসিক্ত নয়নের পানে চেয়ে বলে, ওই চোখ শুধু আমার প্রতি মুগ্ধ হওয়ার জন্য, এইভাবে অশ্রু বিসর্জনের জন্য নয়। এমনটা কেন করেন আমার সাথে আপনি? আমি বলেছি তো আপনাকে ভালোবাসি না, তাও কেন কাছে টানছেন আমার? বিকজ আই লাভ ইউ। পেয়েছো উত্তর? এটা ঠিক না, একদমই ঠিক না। আমি চলে যাচ্ছি আখি। কবে ফিরবো এখনই জানি না, তবে ফিরে তোমাকে নিজের করে নেব, একান্তই আমার করে। যতটা নিজের করলে তুমি আমার থেকে পালাতে পারবে না, ঠিক ততটাই নিজের করে। যদিও এখন চাইলেও তুমি আর সাদা লায়ন চৌধুরী থেকে পালাতে পারবে না। আমি আপনাকে ভালোবাসি। আবার এক কথা, বেশ মানলাম বাসো না, কিন্তু এবার বাসবে। ভালোবাসার চেষ্টা করো, ততদিন আমি ঘুরে আসি। বাই। বলেই সাদ ব্যালকনি দিয়ে নামতে যায়, কিন্তু আখি তাকে থামিয়ে দেয়। আপনি মেইন ডোর দিয়ে যান, আমি যাচ্ছি আপনার সাথে। এভাবে গেলে পড়ে যেতে পারেন। কত চিন্তা আমার প্রতি তোমার, অথচ দেখো তাও ভালোবাসা স্বীকার করে নাও না। আখি সাদের প্রশ্নের উত্তর না দিয়ে বলে, চলুন। সাদও আখির পিছু পিছু ছোটে। আখি মেইন গেটের দরজা খুলে দিতেই সাদ বাইরে চলে যায়। কিছু দূর গিয়ে বলে, আমি আসবো হোয়াইট স্নো, শুধু তোমার জন্য। বলেই সাদ চলে যায়। আখি অপলক তাকিয়ে থাকে সেই দিকে। ভাবে,
সাত দৃষ্টির বাইরে যেতেই আখি দরজা বন্ধ করে সামনে তাকাতেই কেঁপে ওঠে। স্বয়ং জুবায়ের খান তার দিকে তাকিয়ে আছে। ওনার চোখ মুখ হিংস্র রূপ ধারণ করেছে। রাগের চোটে শরীরের রগগুলো সব ফুলে উঠেছে। আব্বু তুমি? কথাটা বলার সঙ্গে সঙ্গে আখির গালে একটা চড় এসে পড়ে। তবে আজকে আর আখি অবাক হয় না। জুবায়ের খানকে এখানে দেখে সে বুঝেছিল একটা চড় তার পাওনা আছে। জুবায়ের খান রাগে ফুঁসতে ফুঁসতে বলেন। আখি কাঁদতে কাঁদতে বলে, তুমি যেটা ভাবছো সেটা নয় আব্বু। উনি শুধু আমার সাথে দেখা করতে এসেছিলেন। আমি তো শুধু ওনাকে বাইরে ছাড়তে এসেছিলাম। কি করেছি আমি? আমি তো শুধু ভালোবেসেছি আব্বু। আখি এবার জোরে কেঁদে ওঠে। এমনটা বলো না আব্বু, আমাদের মাঝে তেমন কিছুই নেই। উনি নিউ ইয়র্ক চলে যাচ্ছেন, তাই বলতে এসেছিলেন। জুবায়ের খান বেশ মনোযোগ দিয়ে শুনলেন কথাটা। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বললেন। আখি না সূচক মাথা নাড়ায়। কথাটা যেন আখির কানে বজ্রপাতের ন্যায় শোনায়। এসব কি বলছো তুমি আব্বু? বিয়ে মানে? কিন্তু আমার তো পড়াশোনা শেষে। জুবায়ের খান হাত উঁচিয়ে আখিকে থামিয়ে দেয়। জুবায়ের খান হুঙ্কার দিয়ে উঠলেন। আমি এই বিয়েটা করব না আম্মু। মিস্টার চৌধুরী উনি পাগল হয়ে যাবে আব্বু। উনি খুব ভালোবাসেন আমায়। ভালোবাসার জন্য যতটুকু জানার প্রয়োজন ততটা আমি ওনাকে চিনি আব্বু। হতেই পারে না, আমি বিশ্বাস করি ওনাকে। না, আমায় মাফ করে দিও আব্বু, কিন্তু আমার প্রতি ওনার ভালোবাসা মিথ্যে নয়। হতেই পারে না মিথ্যে। আমি তো পরিবারেরই একজন। আমি কি বাড়ির কেউ? আমি অত কিছু জানি না আব্বু। আমি ওনাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি আমার সাথে এমনটা করো না আব্বু। আব্বু। আখি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। 2 দিন পর আজ চৌধুরী বাড়ির সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, যদিও কারণটা তাদের জানানো হয়নি। জুবায়ের খান খুব সাবধানে পা এগোচ্ছেন। সাদ এখন বাড়িতে নেই। আর যতক্ষণে আখির বিয়ের কথা জানবে সে চাইলেও আর ফিরে আসতে পারবে না। তাই বিয়েটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যাবে। আখি নিজের রুমে বসে আছে। 2 দিন ধরে সে না কিছু খেয়েছে আর না কারো সাথে কোনো কথা বলেছে। রুবাইয়া বেগম তাকে হাজার প্রশ্ন করলেও কোনো উত্তর দিচ্ছে না। শেষে আখি কষ্টে দরজায় খিল দিয়েছে। রুবাইয়া বেগম এই কথাটা জুবায়ের খানকে বললে তিনি জানান মেয়ের হয়তো সাজির জন্য মন খারাপ করছে, তাই তো উনি এই সুযোগে সবাইকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকেছেন। কিন্তু তাতে আখির মন ভালো হবে বই কি আরো খারাপে পরিণত হয়েছে। চৌধুরী বাড়ির সবাই একে একে চলে আসলো খানবিলায়। রুবাইয়া বেগম ওনাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। আরে বলবেন না ভাইজান, মেয়েটার যে কি হয়েছে কে জানে। সে 2 দিন ধরে ঘরের বাইরেই বের হয় না, কিছু খাচ্ছেও না। তার কোনো দরকার নেই যেন, ও একটু পরেই চলে আসবে। আসতে ওকে হবেই। জান্নাতুল বেগম আর কিছু বলতে পারেন না। সামিরের কেমন খটকা লাগে বিষয়টা। সাজি বোনের রুমে যেতে চাইলে জুবায়ের খান ওনাকে আটকে দেন। এতে সামিরের সন্দেহ যেন আরো গাঢ় হয়। রুবাইয়া বেগম সবাইকে নাস্তা পানি দেন। খেতে খেতে সবাই গল্প জুড়ে দেন। জানো সাদা আসলো না যে? রুবাইয়া বেগম ছোট্ট করে উত্তর দেন। সবাই আনন্দের সহিত কথা বলতে থাকেন, কিন্তু ফয়জালের আগমন মুহূর্তেই ওনাদের আনন্দ কেড়ে নেয়। অচিরেই ভাটা পড়ে সেখানে। ফয়জালরা আসা মাত্রই জুবায়ের খান উঠে যান। বাপ বেটাকে সাদরে আমন্ত্রণ জানান। জুবায়ের খান ফয়জালদের নিয়ে গিয়ে সোফায় বসান। ফয়জালও সবার সাথে কুশল বিনিময় করে। তবে এবার আসল বোমাটা জুবায়ের খানই ফাটান। জুবায়ের খানের কথায় সবাই প্রশ্নবোধক দৃষ্টিতে তাকান ওনার দিকে। তিনি সবার দৃষ্টি অনুসরণ করে বলেন, ব্যাস কথাটা বলতে দেরি, অথচ সবার সোফা ছেড়ে উঠতে দেরি হয় না। সামির তো চিৎকার করে বলে ওঠে, কি আখির বিয়ে হতেই পারে না, এই বিয়ে আমি মানি না। জুবায়ের খান সামিরের কথায় রেগে গেলেও তা প্রকাশ করেন না। ওনার চুপ থাকাটা অনেক কথাই দমিয়ে দিতে পারে এখন। তাই তো নরম কণ্ঠে বললেন, আখির বিয়ের কথাটা জানে শুনে সামিরের বুকটা যেন ধক করে উঠল। চোখের সামনে ভেসে উঠল তার ভাইয়ার হাস্যোজ্জ্বল মুখখানি। কি হবে যখন ভাইয়া জানবে আখির আজ বিয়ে? তখন কি খুব দেরি হয়ে যাবে? এসব তুমি কি বলছো জুবায়ের? আমার মেয়ের বিয়ে, অথচ আমি জানি না। কি শুরু করেছো তোমরা? তোমাদের বাপ বেটির কাছে কি আমার কোনো দাম নেই? আমার খুব সারপ্রাইজ হয়েছে মামা। এখন এই বিয়ের ড্রামাটা বন্ধ করুন, এসব মজা নিতে পারছি না। সামির ঠিক বলেছে আব্বু, এইসব নিয়ে প্লিজ মজা করো না।
জান্নাতুল বেগম ওনার ভাইজানের পানে অবাক চোখে তাকিয়ে আছেন। উনি বেশ ভালো করেই জানেন ওনার ভাইজান মজা করার মতো মানুষ নন, কিন্তু এমন হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে বিয়ে দেওয়া এটা ঠিক তিনি মানতে পারছেন না। আমি মানি না এই বিয়ে। আখি আমার বোন, আর ওর বিয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমারও আসে। হতেই পারে না, আখি বিয়েতে রাজি হতেই পারে না। আমি মানি না। সামিরের কথায় সবাই ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। সামিরের প্রতিটি কথা তাদের কাছে ধোঁয়াশা ঠেকে, সঙ্গে তার এই উত্তেজনা যা আগে কখনো কেউ দেখেনি। তোমার মানা না মানায় কিছু যায় আসবে না। তোমার বিশ্বাস না হলে তুমি আকিকে গিয়ে জিজ্ঞাসা করতে পারো। সামির রাগে ফুঁসতে থাকে, ফয়জালের দিকে কঠিন চোখে তাকায়। ইচ্ছে তো করছে ফয়জালের নাক ফাটিয়ে দিতে, কিন্তু তার আগে তাকে আখির সাথে কথা বলতে হবে। সে তার ভাইয়ার সাথে এটা করতে পারে না, কিছুতেই না। আমি আখির সাথে কথা বলবো। বলেই সামির দোতলায় যেতে চায়, কিন্তু জুবায়ের খান তাকে থামিয়ে দেন। বলেই তিনি আখি বলে হাঁক ছোড়েন। না চাইতেও আখির নিচে নেমে আসে। পরনে তার বাড়ির পরিহিত কামিজ, চুলগুলো উস্কো খুস্কো হয়ে এলোমেলো ভাবে চারিদিকে ছড়িয়ে আছে। সবাই আখিকে দেখে অবাক হয়ে যায়। এই কদিনে মেয়েটার একই হাল হয়েছে। মনে হচ্ছে কেউ তার উপর নির্যাতন চালিয়েছে, শারীরিকভাবে অত্যাচার করেছে। আখিকে দেখে ফয়জালের বুকটা ধক করে ওঠে, ব্যথায় জর্জরিত হয় হৃদয়। এক মুহূর্তের জন্য তার মন বলে ওঠে, আচ্ছা আকি কি বিয়েতে রাজি নয়? কিন্তু ও তো নিজের মুখে বলেছে ও এই বিয়েটা করতে চায়, তাহলে এমন অবস্থা কেন? ফয়জাল নিজের বিস্ময় কাটিয়ে উঠতে পারে না। আখিকে দেখেই সাজিয়া আর সামির ছুটে যায় তার দিকে। আখি, তুমি শুধু একবার বলো তুমি বিয়েতে রাজি নও, বাকিটা আমি দেখছি। আখি কেমন ব্যথিত নয়নে সামিরের পানে চায়। সাজি তাকে হালকা ধাক্কা দিয়ে বলে, তোর ভাইয়া কি বলেছে শুনতে পাসনি? বল, তুই এই বিয়েতে রাজি না। তুই কি করে ফয়সালকে বিয়ে করতে পারিস? মানে কি করে? সবাই অধীর আগ্রহে আখির পানে তাকিয়ে আছে। সবাইকে অবাক করে দিয়ে আখি বলে ওঠে, আমি এই বিয়েতে রাজি। সঙ্গে সঙ্গে সামির যেন পিছিয়ে যায়। সে যেন নিজের বিস্ময় কাটিয়ে উঠতে পারে না। সে আখিকে কিছু বলতে যাবে, তার আগেই জুবায়ের খান বলে ওঠেন, আমার মেয়ের বিয়ে হলো অথচ আমাকেই জানানো হয়নি। কাজটা তুমি ঠিক করলে না। জুবায়ের খান সবাইকে অনেক বোঝালেন। সবাই একটা সময় পর বুঝেও গেল। সাজি আর অবিকা মিলে আকিকে সাজাতে নিয়ে গেল। জুবায়ের খান শ্বশুরবাড়ির কাউকে আজ বলেননি। ঠিক করে রেখেছেন ভালোই ভালোই আজকের বিয়েটা হয়ে গেলে একটা বড় করে অনুষ্ঠান করবেন। সেখানেই সবাইকে দাওয়াত দেবেন। আজাদ চৌধুরী আর সাজ্জাদ চৌধুরী ফয়জাল ও ইশাক সাহেবের সাথে নানান কথায় মত্ত হলেন। তবে আখির এই অবস্থাটা ইশাক সাহেবকে বড্ড ভাবাচ্ছেন। তিনি দুয়ে দুয়ে চার কিছুতেই মিলিয়ে উঠতে পারছেন না। সামির রাগ করে বাড়ির বাইরে চলে যায়। তাই দেখে অদৃশ্য হাসেন জুবায়ের খান। কথার ফাঁকে হঠাৎ করে জান্নাতুল বেগমের একটা কথা মনে পড়ে যায়। তিনি দ্রুত ছোটেন আখির রুমে। আখির সাজানো প্রায় শেষের দিকে। ফয়জাল কালকেই সব আখির জন্য কেনাকাটা করে দিয়েছে, যেগুলো রাতেই জুবায়ের খান আখিকে দিয়ে রেখেছিলেন। সাজিয়ার অভিকা মিলে সেগুলোই পরিয়ে দিয়েছে। সাজানোর মধ্যে সাজি আখিকে নানান প্রশ্ন করলেও সে একটারও উত্তর দেয় না। শরীর খারাপের বাহানা দিয়ে বলে, আমার শরীর ভালো নেই আপু, পরে কথা বলছি আমি। বিয়েটা হয়ে যাক। আর আমি এই বিয়েতে খুব খুশি, খুব। তুই অযথা প্রশ্ন করিস না। বারণ করা সত্ত্বেও সাজি নানান প্রশ্ন করতে থাকে, কিন্তু আখি আর কোনো উত্তরই দেয় না। একটা সময় সাজি চুপ করে যায়। জান্নাতুল বেগমের কথায় সবাই সেদিকেই তাকায়। তিনি আখির সামনে এসে বলে, আমার কিছু হয়নি ফুপি, আসলে হঠাৎ করেই সব হচ্ছে তো, তাই একটু মন খারাপ। শ্বশুরবাড়ি যেতে হবে কি না? না ফুপি, বিয়ে তো একদিন করতেই হতো। আমি না হয় আগেই করলাম। তুমি আমায় নিয়ে একদম চিন্তা করো না তো। আখি আজ শান্ত। না তার গলা ভেঙে আসছে আর না সে কাঁদছে। সে শুধু মৃত ব্যক্তির মতো দাঁড়িয়ে আছে, উত্তর দিচ্ছে অপরজনের প্রশ্নে। ওটা আর আমার লাগবে না ফুপি। অতঃপর মনে মনে বলে, যে জীবনে তোমার ছেলেকেই রাখতে পারলাম না, সেখানে ওই শাড়িটা পরে ওনাকে কষ্ট দিতে চাই না। তুমি বরং ওটা অন্য কাউকে দিও। চেয়েছিলাম, কিন্তু এখন আর চাইছি না। জান্নাতুল বেগম আর কিছু বললেন না। আখিকে নিচে আসতে বলে তিনি চলে গেলেন।
ড্রয়িং রুমে সকলে উপস্থিত। ইতিমধ্যে কাজী সাহেবও এসে পড়েছেন। শুধু আঁখি আসলেই বিয়ের কার্যক্রম শুরু হবে। সাজি সামিরের পাশে গিয়ে দাঁড়ায়, মন খারাপ করে বলে, আঁকি কি দেখেছো? ওর এমন অবস্থা কি করে হলো? আর এত তাড়াতাড়ি কাউকে না জানিয়ে বিয়ে কেন? সামির কোনো উত্তর দেয় না। সে সিঁড়ি বেয়ে নেমে আসা আঁখিকে দেখতে থাকে। কত সুন্দরী না দেখাচ্ছে আঁখিকে। সামিরের কষ্ট হয় তার ভাইয়ার জন্য, তবে সে এই বিয়ে হতে দেবে না আঁখিকে অন্য কারো হাতে তুলে। কিন্তু আঁখি তো এই বিয়েতে রাজি। সে বললেও কি কিছু হবে? সামিরের নিজের মাথা চাপড়াতে ইচ্ছে করে। জান্নাতুল বেগম আঁখিকে ফয়জালের পাশে বসিয়ে দেয়। আঁখি নির্লিপ্ত নির্জীব। আঁখি আসতেই জুবায়ের খান কাজী সাহেবকে তাড়া দিলেন। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দেন। আঁখিকে বলেন কবুল বলতে। এমন সময় বিয়ে একটা পবিত্র সম্পর্ক, আর সেই সম্পর্কে বাধা পড়তে চলেছে ফয়জাল আর আঁখি। তবে বিয়ের মতো এত আনন্দের একটা দিনে কারো মুখে হাসি নেই, আর না আছে আনন্দ। জুবায়ের খান ব্যতীত সকলে মুখ ভার করে দাঁড়িয়ে আছেন। স্বামীর অপলক তাকিয়ে আছে আঁখির পানে আর দোয়া করছে যাতে কোনোভাবে বিয়েটা ভেঙে যায়। ভুল করেও যেন আঁখি কবুল না বলে। সাজি ব্যথিত নয়নে বোনের পানে তাকায়। আখির হঠাৎ করে নেওয়া এই বিয়ের সিদ্ধান্তটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু আখির হয়তো সেদিকে কোনো হেলদোল নেই। সে তো ফ্লোরের পানে চেয়ে বসে আছে। ঠোঁটের কোণে কোথাও একটা সূক্ষ্ম হাসি, যে হাসিতে রহস্য। সে ছাড়া বোধ হয় এই রহস্যের জট কেউ খুলতে পারবে না। জুবায়ের খান তাড়া দিলেন বিয়ে পড়ানোর জন্য। কাজী সাহেব এবার বিয়ে পড়ানো শুরু করলেন। সবার আগে কবুল বলতে বললেন আখিকে। আখি নিশ্চুপ নির্জীব ভাবে বসে আছে। তার দেহ হয়তো এখানে, কিন্তু আত্মা তো অন্য কোথাও পড়ে আছে। আখির কোনো জবাব না পেয়ে কাজী সাহেব আবার বললেন। আখি কিছু বলতে চাইছিল, তার আগেই কারো লাথির আঘাতে সামনে থাকা কাচের টেবিলটি ভেঙে চূর্ণ হয়। কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে এদিক ওদিক। হঠাৎ করে এমন কিছু হওয়ায় সবাই কেঁপে ওঠে। আখি ভয়ে সামনে চোখ তুলে তাকায়, আর তাকাতেই বুঝি তার শ্বাসরুদ্ধ হয়। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে সে সামনে থাকা মানবটির পানে। শুধু আখি না, উপস্থিত সকলেই একই অবস্থা। জুবায়ের খান অবাক নেত্রে চেয়ে থাকেন সাধের পানে। মেলাতে থাকেন নানান হিসাব নিকাশ, কিন্তু মিলিয়ে উঠতে পারেন না। সামিরের ঠোঁটের কোণে এতক্ষণে হাসি ফুটে ওঠে। সে যে তার ভাইয়ার দেওয়া কাজ সঠিকভাবে পালন করতে পেরেছে, সেটা ভেবেই নিজের প্রতি গর্ববোধ করছে সে। সাদ অপলক চেয়ে আছে আখির পানে। মেয়েটা আজ খুব সুন্দর করে সেজেছে, তাও কার জন্য? অন্য একটা পুরুষের জন্য? তার চোখে নিজেকে সুন্দর দেখানোর জন্য? সাদ ফয়জালের ওই চোখের উপরে নেবে, সাদ ফয়জালের ওই চোখই উপরে নেবে, যেই চোখে তার প্রেয়সীকে নিয়ে এত দূর যাওয়ার স্বপ্ন দেখেছে। আর আখি, তার শাস্তি তো সে অন্যভাবে দেবে। এটা কি ধরনের বেয়াদবি সাদ? দেখছেন না আমাদের বিয়ে হচ্ছে? সব সময় এভাবে বাগড়া দিতে কেন আসেন? সাদ তো এমনিতেও রেগেছিল, তার উপর ফয়জালের এই বেহুদা কথা আগুনে ঘি ঢালার কাজ করে। সে আখির দিক থেকে নজর সরিয়ে ফয়জালের পানে তাকায়। মুহূর্তেই তার সামনে গিয়ে কলার চেপে ধরে। সাদের এহেন কাণ্ডে উপস্থিত সবাই অবাক হয়। জুবায়ের খানের রাগের মাত্রা তীব্রতা ছড়ায়। ভাইয়া কি থামাও সামির, এটা ভাইয়া কি করেছে? ফয়সালের কলার কেন ধরেছে ভাইয়া? যা হচ্ছে চুপচাপ দেখো। সামিরের কথায় তার দিকে ভ্রু কুচকে তাকায় সাজি, কিন্তু সাদ কি আর থামে? সে হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমার আখিকে বিয়ে করার শখ, তাই না? আমার আখিকে। তোর এই শখ আমি সারা জীবনের মতো মিটিয়ে দেব। সাদের কথায় উপস্থিত সবাই কিছু মুহূর্তের জন্য থমকে যায়, শুধুমাত্র জুবায়ের খান, আখি আর সামির ছাড়া। কি যা তা বলছেন আপনি? আখি আপনার কবে হলো? সেই কৈফিয়ত আমি তোকে দেব না। শুধু শুনে রাখ, আখি আমার, শি ইজ মাইন। আমার আর ওর মাঝে আসতে চাইলে তোর কি হাল করব তুই নিজেও জানিস না। সাধের কথায় উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ে। অভিক অভিকা হাত মুখে নিজেদের মুখ চেপে ধরে। জান্নাতুল বেগম ও রুবাইয়া বেগম একে অপরের মুখ চাওয়াচাই করেন। আজাদ চৌধুরী বিস্ময়ে চরম পর্যায়ে চলে যান। পৃথিবীতে অষ্টম আশ্চর্যের কথা শুনলে তিনি যতটা না অবাক হবেন, তার থেকেও বেশি অবাক হয়েছেন সাদ আখিকে নিজের হিসাবে দাবি করছে বলে। এটাও সম্ভব?
কিন্তু এই মিরাক্কেলটা ঘটলো কিভাবে? আমি নিজের লিমিট এখনো ক্রস করিনি বলে আপনি এখানে এখনো দাঁড়িয়ে থাকতে পারছেন, নইলে আপনি খুব ভালো করেই জানেন সাদ আল আয়ান চৌধুরী কি জিনিস। ফয়জাল জোরপূর্বক নিজের পাঞ্জাবির কলার ছাড়িয়ে নেয়, জুবায়ের খানের দিকে তাকিয়ে বলে, এখানে কি হচ্ছে? কেউ কি বলবে না আমাকে? আজ আখির সাথে আমার বিয়ে, তাহলে সাদ কেন মাঝে আসবে? জুবায়ের খানের কথায় সাদ রক্তাক্ত চোখে ওনার দিকে তাকায়। আজাদ চৌধুরী এতক্ষণ চুপ থাকলেও এখন আর চুপ থাকতে পারলেন না। সাদ, কি হচ্ছে রেগে? এইভাবে সিন ক্রিয়েট কেন করছো? সেটা মিস্টার খানকে জিজ্ঞেস করো আব্বু। সবাই নানান কথা বলে যাচ্ছেন, উত্তেজিত হচ্ছেন, অবাক হচ্ছেন। তবে সব থেকে অবাক করা বিষয় হলো আখি এখানে নিশ্চুপ। সে চুপ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার ফ্লোরের পানে নিবদ্ধ। না সে কারো পানে তাকাচ্ছে, আর না কারো কথা কান দিয়ে ভেদ করে ভিতরে ঢুকছে। ফয়জালের কেমন জানি সাদের চোখ মুখ ঠিক লাগছে না। সে কাজী সাহেবকে তাড়া দিয়ে বলেন, কাজী সাহেব বিয়ে শুরু করুন। কেন বিয়ে হবে না? আখি যদি কখনো বিয়ে হয় সেটা আমার সাথে হবে, নট ইউ। মামার বাড়ির আবদারই তো মিস্টার খান। আফটার অল আমার আর আপনার সম্পর্ক তো তেমনই, তাই না? তাছাড়া আমার করা আবদারের কথা ভুলে গেলেন? বেমানি করলেন আমার সাথে, সাদ আল আয়ান চৌধুরীর সাথে। কিসের বেইমানের কথা বলছো সাদ? আখির আব্বু তোমার সাথে কি বেইমানি করেছে? সেটা ওনাকে জিজ্ঞেস করুন মামি। জুবায়ের খান এবার বিপাকে পড়লেন। তবে আখি ওনার শেষ ভরসা। শেষ পর্যন্ত মেয়েটা পোল্টি না মারলেই হয়। জুবায়ের, তুমি ওর সাথে কি বেইমানি করেছো? হ্যাঁ পারেন, আপনি সব পারেন। আপনার মতো মানুষ সব পারে। আপনাকে সামিরের রিসেপশনের দিন বলিনি যে আমি ওকে ভালোবাসি? বলুন, বলিনি? সাদের কথায় সবাই চোখ বড় বড় করে তার দিকে তাকায়। জান্নাতুল বেগম যেন চোখের পলক ফেলতেই ভুলে যায়, নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারে না। ভাবেন, সাজি সামিরকে কোনই দিয়ে গুঁতো দিয়ে বলে, ভাইয়া আখিকে ভালোবাসে। সামির ছোট্ট করে উত্তর দেয়। হুম। সাজির যেন ছটকা লাগে কথাটা শুনে। তুমি সব জানতে, অথচ আমাকে একবারও বলনি। তোমাকে আমি বলতাম, কিন্তু এদিকে এত কিছু হয়ে গেল যে বলার সুযোগ পেলাম না। তাছাড়া ভাইয়া বারণ করে দিয়েছিল। আমি তাকে কথা চেয়েছিলাম, তাই চেষ্টা করেছিলাম তার কথা রাখতে। এই জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। সাজি আর কিচ্ছু বলে না। ওদিকে আখি এতক্ষণ চুপ করে থাকলেও সাদের কথা বলায় তড়িৎ গতিতে তার পানে তাকায়। অতঃপর জুবায়ের খানের দিকে তাকিয়ে ওনার অভিব্যক্তি বোঝার চেষ্টা চালায়। তার মন খুব করে প্রশ্ন করতে চায়, মিস্টার চৌধুরী আমায় ভালোবাসতেন, সেটা তুমি আগে থেকে জানতে আব্বু? এই কেনর উত্তর আখির কাছে অজানা থেকে যায়। জুবায়ের খান অকপটে স্বীকার করে নিয়ে বলেন। জুবায়ের খানের কথায় সাদের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। জুবায়ের খানের এই স্বীকারোক্তি সবার মাঝে যেন তাণ্ডব চালায়। তারা যেন একের পর এক অবাক হয়ে যাচ্ছেন। আর সব থেকে বেশি অবাক হচ্ছে আখি। তবে সে তখনও নির্লিপ্ত। তাহলে স্বীকার করেই নিলেন বেমানি করেছেন? আপনি আমার ভাইয়ার যোগ্যতায় প্রশ্ন তুলতেই পারেন, তবে সারা দুনিয়া ঘুরে আসলেও তার মতো মানুষ পাবেন না, আর না পাবেন তার মতো জামাই। আমি নিজেও ভাইয়ার মতো কখনো হতে পারবো না। কথাটা বলে তাচ্ছিল্যের হাসি হাসলেন জুবায়ের খান। সামির সে হাসির মানে বুঝে উঠতে পারল না। জান্নাতুল বেগম এবার সাদের কাছে এগিয়ে গেলেন। সাদের গালে নিজের নরম হাত রেখে বললেন। সাদ হ্যাঁ সূচক মাথা নাড়ায়। সাদের প্রতিটি পদক্ষেপ ফয়জালের মনে ঝড় তুলে দেয়। আখিকে হারিয়ে ফেলার ভয় জেঁকে বসে তার মাঝে। আজ হয়তো পুরো পরিবার মিলে তার বিরুদ্ধে যাবে, জোর করে আখিকে তার কাছ থেকে কেড়ে নেবে। আর আখি কি করবে? সে কি সাদের কাছে চলে যাবে, নাকি আমারই কাছেই? সাদের কথা শুনে জান্নাতুল বেগম বুঝি আনন্দে ভাসলেন। আনন্দের জোয়ারে ওনার মন বাচ্চাদের মতো নেচে ওঠে। ওনার বড় ছেলে যে মনে মনে এত সুন্দর একটা জিনিস উপলব্ধি করেছে, সেটা তো তিনি জানতেই পারেননি। পারলে কবে নিজের ভাইজানের সাথে কথা বলতেন। তিনি মিষ্টি হেসে সাদের কপালে ভালোবাসার পরশ এঁকে দেন। অতঃপর গিয়ে দাঁড়ান জুবায়ের খানের সামনে। আপনি আখিকে ভয় দেখাননি, তার কি গ্যারান্টি আছে? ওর দিকে ফিরে দেখেছেন একবার? কি অবস্থা হয়েছে দেখেছেন? তাহলে সে কেন খুশি নয়? কেন সে আনন্দের রেশ তার মুখে ফুটে ওঠেনি? বলুন কেন? জুবায়ের খান এবার হুঙ্কার দিয়ে উঠলেন যেন। আপনার মতো মানুষ খুব কম দেখেছি আমি।
কেন জানেন? কারণ আপনি আপনজন হয়েও আমার পিঠে ছুরি বসালেন। বেশ, তাই হোক, কিন্তু আখি আমার। আজ কোনো বিয়ে হবে না, ও আমার সাথে যাবে। আপনার এই জাহান্নামে আমি ওকে আর রাখবো না। জুবাইর খানের কথায় জান্নাতুল বেগম কিছুটা পিছিয়ে যান। আখির বুকটা ধক করে ওঠে। এটা সে কি শুনলো? মিস্টার চৌধুরী খুনি? না, এটা হতেই পারে না। আব্বু মিথ্যে বলছে, সব সাজানো, সব। ভাইজান, আপনার মেয়ে আমার ছেলের হাতে দেবেন না, ঠিক আছে, কিন্তু কিসের ভিত্তিতে আমার ছেলেটাকে খুনি বলে দাবি করছেন আপনি? জুবাইর খানের কথায় সবার চক্ষু চড়ক গাছ। সবাই হতবিহব্বের ন্যায় সাধের পানে তাকায়। তবে সাধ নীরব, নিশ্চুপ। সে তো আখিকে দেখে যাচ্ছে। মেয়েটা কেমন নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে তার দিকে। হয়তো তার চোখ সাধকে কিছু বলতে চাইছে, কিন্তু সাধ কি বুঝতে পারছে তার চোখের ভাষা? পড়তে পারছে সবটা? হয়তো, কিংবা না।